দেশে করোনায় নতুন করে ৬,৪৬৯ জনের দেহে শনাক্ত মিলেছে করোনা। এটাই এ পর্যন্ত সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। মৃত্যু হয়েছে আরও ৫৯ জনের। এদিকে রোগীর চাপ সামাল দিতে সরকারি বেসরকারি হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে ঢাকা মেডিকেলে অতিরিক্ত ১০ শয্যার কোভিড আইসিইউ সংযুক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন। ইয়ার বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। কয়েকদিন ধরে রেকর্ড করোনা রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় দেশে ৬,৪৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬,১৭,৭৬৪ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হলো। আরও ৫৯ জন মারা যাওয়ায় ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯,১০৫ জনে। এ অবস্থায় বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষা করতে আসা মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকে মাস্ক পরলেও নেই শারীরিক দূরত্ব। ঠিক মতো লাইন ঠিক হইতেছে না, পর্যাদা রাখতে পারতেছে না, ঠেলে যাইতেছে, সামনে তো ঢুকে যেতেছে। সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতেছে না। আসলে আমাদের উচিত এই মেনটেন করা। আমার যদি একজন পজিটিভ হই তো দেখা যাবে এখানে অন্যান্যরা পজিটিভ হওয়ার চান্সটা খুব বেশি থাকে। আর সরকারও যাদেরকে দায়িত্ব দিয়েছে এরা যদি একটু এক্সপার্ট হইতো তাহলে জিনিসটা হয়তো দ্রুততার সঙ্গে মানুষ বিশ্বস্ততার সঙ্গে আগায় যেতে পারত। ব্যাপক হারে করোনায় আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে আইসিইউ এর পাশাপাশি সাধারণ বেডও। এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেলে কোভিড ইউনিটে অতিরিক্ত যুক্ত হচ্ছে 10টি আইসিইউ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক বলেন, এ নিয়ে আইসিইউ শয্যা সংখ্যা হবে 20টি, আর পুড়ে যাওয়া আইসিইউ ইউনিট সারাতে কাজ চলছে। যারা কোভিড আক্রান্ত হন ডক্টরের শরণাপন্ন হবেন। স্যাচুরেশন ভালো থাকলে বাসায় চিকিৎসা নেওয়া সম্ভব। ডক্টর যখন বলবেন যে আপনার এখন হাসপাতালে যাওয়া প্রয়োজন, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, তখন আমাদের কাছে আসবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ কমাতে সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই। হাসপাতালের বেড বাড়িয়ে আমরা কিন্তু রোগী সংকলন করতে পারবো না। যদি রোগী যেখানে উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলগুলোকে যদি আমরা বন্ধ না করি, বেখেয়ালি ভাবে অদম্য ভাবে আমরা যদি চলি, তাহলে পরে আগামী দিনগুলাতে বিপর্যয় আরো নেমে আসবে। কাজে এখনই সময় যে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আমাদেরকে সকলকে সজাগ হতে হবে এবং সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনা পরিস্থিতিতে রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আর বাদল, RTV, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে প্রথম ধাপের মতো সবকিছু নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে সবার সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে বলেই আক্রান্ত বেশি হচ্ছে। সকালে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে শরীয়ত খানের রিপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ সহ বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। আমি মনে করি আমাদের মাননীয় সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই শোক প্রস্তাব আমরা গ্রহণ করছি। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী করোনা সংক্রমণ বাড়ার জন্য সাধারণের উদাসীনতাকে দায়ী করেন। ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা বিশ্বাস জেগে গেছে, কিছুই বোধহয় হবে না। আমি কিন্তু মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে, স্বাস্থ্য বিধিগুলি মেনে চলতে হবে। আমরা যেটা একটা হিসাব করে দেখেছি, যতগুলি বড় বড় বিয়ের অনুষ্ঠান এবং যারাই বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে তাদের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত। যারা বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছে, পর্যটন, যেমন আমরা কক্সবাজার সহ বিভিন্ন একই সাথে বেশি লোক, সেখান থেকে যারা আসছে তাদেরকেই কিন্তু বেশি করে। আজকে যদি করোনা ভাইরাস এ সম্পর্কে একটু সচেতন থাকতেন তাহলে তো আরই হতো না। সবাই সচেতন না হলে সংক্রমণ রোধে সরকার আবারও সর্বোচ্চ কঠোর হতে পারে বলে হুঁশিয়ার করেন সরকার প্রধান। প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা
সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম। আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি, চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। মাস্ক পরা সহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই মাস্ক পরে থাকবেন। করোনা অতিমারির কারণে অর্ধেক আসন শূন্য রেখে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন বসেছে। এলেও খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফেরা। শরীয়ত খান, RTV, ঢাকা। সরকারি বেসরকারি অফিসে জনবল অর্ধেকে নামিয়ে আনার আগেই গণপরিবহনে যাত্রী সীমিত করায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। প্রয়োজনীয় কাজে বের হওয়া রাজধানীবাসীকে গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। খিলক্ষেতে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে রাখে। এদিকে আজ থেকে রাইড শেয়ারিং মোটর বাইক যাত্রী সেবায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে ধানমন্ডির ২৭ নম্বরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে চালকরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষের গণপরিবহনের জন্য এই অপেক্ষা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। ঘন্টার পর ঘন্টা বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের ক্ষোভ চরমে। 9টার আগে আসছি, এখন পর্যন্ত মনে করেন যাওয়ার মতো কোনো টিকিটই পাইতেছি না। জায়গা সকল অফিস সকল কিছু কিন্তু আপনার খোলা, তো আমাদের পর্যাপ্ত যানবাহনের সংকুলন করতে হবে। সাধারণ মানুষের আগে চিন্তা করা উচিত ছিল যে যাতায়াত ব্যবস্থার দিক দিয়ে। মাঝে মধ্যে লেগুনার দেখা পেলে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে। সরকারি নির্দেশনা অনুযায়ী বিআরটিসি বাস সহ গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করায় সংকট তৈরি হওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। গাড়ি না পেয়ে রাজধানীর খিলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। অন্যদিকে রাইড শেয়ারিং মোটরবাইক সেবা বন্ধ করে দেয় বিক্ষোভ করে চালকরা। ধানমন্ডি ২৭ নম্বরের মোড়ে দীর্ঘ সময় সড়ক অবরোধ করলে ধানমন্ডি ও আশপাশে সড়কে তীব্র যানজট তৈরি হয়। আমরা তো কেউ শখ করে এখানে আসি না, চাকরি হারায় করোনার কারণে বিভিন্ন কারণে আমরা এখানে আসছি। খুব কষ্ট করে চলছি, কিন্তু করোনায় কোনো সাহায্য পাই নাই। আমাদের 1 লাখ লোকের সাথে আরো মনে করেন 10 লাখ লোক জড়িত। একবার সরকার এটা ভাবলো না, আমাদের ভাবতেও কষ্ট হচ্ছে যে আমরা এই দেশে থাকি, যে আমাদের জন্য কারো কিছু নাই। কয়েকদিন ধরে জনগণের মাঝে মাস্ক পরার অনীহা দেখা গেলেও সড়কে বের হওয়া বেশিরভাগ মানুষের তা পড়তে দেখা যায়। আর পরিবহনগুলোর বিরুদ্ধে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগও কমে এসেছে। না, 60 ভাগ নিচ্ছে। আমি 20 টাকা ভাড়া 30 টাকা দিলাম। গাবতলী থেকে কাউন্ট বাজার যাব 15 টাকার ভাড়া 25 টাকা নিচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো উল্টো জনগণের ভোগান্তির কারণ না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ সাধারণ মানুষের। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। এদিকে দ্রুত বাড়তে থাকা করোনা ভাইরাসের বিস্তার রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র সহ যে কোনো ধরনের মেলা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৃহস্পতিবার জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা নেয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। অন্যদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বাস, ট্রেনের মতো নৌযানেও 50% আসন খালি রেখে ভাড়া 60% বাড়ানো হয়েছে। তবে লঞ্চের কেবিন ভাড়া আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিকে করোনার কারণে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য দেশ এবং আরও 12 দেশ থেকে বাংলাদেশে বিমানে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 100 টাকায় গাঁজা আর 300 টাকায় মেলে ইয়াবা। চাহিদা অনুযায়ী অন্য মাদকও সরবরাহ করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে সবজি বা নিত্যপণ্যই নয়, মাদকের দামও ওঠানামা করে চালানের উপরে। মাদকের খুচরা ব্যবসায়ী জানালেন, তাদের পেছনে থাকা ম্যানেজাররা আড়ালে থেকে নজর রাখেন। আছে পুলিশের না ধরারও নিশ্চয়তা। তবে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানালেন, মাদক নিয়ন্ত্রণে ঝটিকা অভিযানের কথাও ভাবছেন তারা। মাদক বিক্রি নিয়ে এয়ার বাদলের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। এ যেন চোর পুলিশের খেলা। পুলিশ দেখেই দৌড়, আবার পুলিশ চলে গেলেই জমে ওঠে মাদকের বাজার। রাজধানীর কাউরান বাজার। RTVর সংবাদদল ক্রেতা সেজে গেলে নারী মাদক বিক্রেতা জানালেন, পুলিশের ভয় নেই, প্রয়োজনে
সঙ্গে করে এলাকা পার করে দিবেন, তবে এই জন্য একটু বেশি টাকা দিতে হবে। পুলিশে ধরে তখন কি করবে? সেই সুন্দরভাবে পাঠাই দিতে হইছে ধরে দেখো লাভ আছে তোমার 100 করে দিতে হবে। দেখি সামনে দেখি। আর কয়টা দিবেন আপনি দিকে? 30 টাকা করে রাখবা। 30 টাকা করে? আপনি তো দেখো তো 30 টাকা পান, মাগনা দিব। আরেকজন মাদক বিক্রেতা জানালেন, গাঁজার সঙ্গে ইয়াবা, ফেন্সিডিল সবই পাওয়া যাবে, তবে একটু সময় দিতে হবে। প্রতি পিস ইয়াবার দাম 300 টাকা। লুকিয়ে নয়, প্রকাশ্যেই চলে মাদকের এমন কারবার। কত করে? 100 করে ভালো দাম করে। 100 করে ইয়ে হবে না? বাবা নাই? বাবা দূরে যাইতে হবে, আছে লগে নাই তো। কত করে পড়বে বাবা? 300 টাকা পিস। বাবা হ্যাঁ 300 টাকা পিস না 300 কম হবে? কম না, এটা কম না। আমি কাউরান বাজারের এফডিসি রেলগেট থেকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত মাদক বিক্রেতারা প্রকাশ্যে দাপিয়ে বেড়ান। এদের বাসও রেল লাইনের পাশের ঝুপড়ি ঘরগুলোতে। কত করে? 50 টাকা মাল দেব। হ্যাঁ 50 টাকা মাল দেব। 50 টাকা ভাই এই জায়গায় 70 এর নিচে আর যাবে না। ভালো একটা চালান আছে, চালান হিসেবে যদি হয় তাহলে অন্য বিষয়। ভালো চালান না মিললে তো মনে হয় আসে। পুলিশ ঝামেলা করে না? আমার লোক আছে, মেন লোক আছে, মেন লোক ছাড়া যাবে না, ম্যানেজার আছে। এসব বিষয়ে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বললেন, মাদক অপরাধীদের বিরুদ্ধে দ্রুত অভিযানে নামবেন তারা। পুলিশে যারা রয়েছেন এই বিষয়টা তাদের যথেষ্টই আমলে রয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছেন এই ব্যাপারকে ট্যাকেল ডাউন করবার জন্য। এবং আপনি যে স্পট স্পেসিফিক বলছেন, এরকম বিভিন্ন স্পটকে নিয়ে আসলে কাজ করাটা চলছে আমাদের জায়গা থেকে, এবং এই অভিযানগুলো চলমান, এগুলো থাকবে। যেখানেই আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটবে, যেখানে আইন শৃঙ্খলার অবনমন ঘটার সম্ভাবনা থাকবে, সেখানে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, এটাই তো আমাদের কাজ। তবে লোক দেখানো কিছু নয়, সমাজকে মাদক মুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক ও কঠোর পদক্ষেপ চান সবাই। আর বাদল, RTV, ঢাকা। দর্শক, সংবাদে প্রথমেই যেমনটি জানাচ্ছিলাম যে 8 জন কৃষক ও 2টি প্রতিষ্ঠানকে দেওয়া হলো RTV কৃষি পদক 2021। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে পদকপ্রাপ্তদের সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা। আজীবন সম্মাননা দেয়া হয় কৃষি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর MM রহিমকে। প্রথমবারের মতো কৃষি পদকের আয়োজন করেছে RTV। বিস্তারিত থাকছে খান আলমিনের রিপোর্টে। প্রফেসর ডক্টর MA রহিম। দেশে যে এখন বাউকুলের বাম্পার ফলন, এর পেছনের কারিগর কৃষি বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ডক্টর MA রহিম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অধ্যাপনা করছেন। বাউকুলের মতো অনেক ফলের জাতি এসেছে তার হাত ধরে, এজন্য তাকে অনেকেই বলেন ফলের জাদুকর। তারই অবদানের স্বীকৃতি দিয়েছে RTV কৃষি পদক 2021-এ MA রহিমকে দেয়া হয়েছে আজীবন সম্মাননা তুলে দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও RTVর চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। আমাদের মেন টার্গেট পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ জনগণের অত দরিদ্র এবং দরিদ্র মানুষের পুষ্টি নিরাপত্তা নিয়ে আমরা কাজ করতেছি। প্রথমবারের মতো RTVর এই আয়োজন, প্রান্তিক চাষিদের খুঁজে বের করে দেয়া হয়েছে সম্মাননা। পেয়েছেন 2 প্রতিষ্ঠান ও 8 ব্যক্তি। RTVর কর্তা ব্যক্তিরা বলছেন, পদকপ্রাপ্তরা দেশের কৃষির উন্নয়নে কাজ করবে সামনের দিনগুলোতে। এই দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দেওয়ার প্রধান উৎস। এখনও এই দেশের বিপুল জনসংখ্যায় কর্মসংস্থানও হয়ে থাকে কৃষি ও লাইভ স্টক অবলম্বন করে। কৃষির এই ব্যাপক উন্নয়নের পিছনে রয়েছেন এই দেশের প্রান্তিক চাষি, খামারি, উদ্যান চাষি, গবেষক, উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে কৃষি বিপ্লব আরও বেগবান হবে। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের যারা পৃষ্ঠপোষক এই অনুষ্ঠানের সকল স্পন্সরদেরকে। এই সুবর্ণ জয়ন্তীর সবচেয়ে বড় অর্জন আমাদের কৃষি। এই যে কৃষির যে সাফল্য পুরা বিশ্বের কাছে আজকে বিস্ময়। আজকে মানুষ আমাদের উদাহরণ দেয়, এর চেয়ে বড় অর্জন তো কিছু হতে পারে না। পৃষ্ঠপোষকরা বলছেন, পুরস্কার প্রাপ্তরা অন্য কৃষকদের প্রেরণার উৎস হিসেবে কাজ করবেন। কৃষির মাধ্যমে এগিয়ে যাবে দেশ। সেই খাতকে শক্তিশালী করার জন্য আমরা যদি 1 ডিজিট লোন নিয়ে যদি সরকারের পাশাপাশি এই উদ্যোক্তাদের সাথে কাজ করি। RTV একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দেশবাসীর কাছে তুলে ধরেছেন, অন্যদের জন্য তা ইন্সপিরেশনের ব্যাপার হবে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। RTVর এই উদ্যোগ কৃষি নিয়ে যারা কাজ করছেন নিশ্চিতভাবে তাদেরকে অনুপ্রাণিত করবে। আমি RTVকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অতিথিরা বলেন, কৃষি হচ্ছে সকল উন্নয়নের ভিত্তি, দারিদ্র্য বিমোচনের সবচেয়ে বড় হাতিয়ার। মাছের উৎপাদনে
একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। যে মাছগুলি হারিয়ে যাচ্ছিল, দেশীয় প্রজাতির মাছ, আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট আমূল পরিবর্তন নিয়ে আসছে। কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মধ্য দিয়ে হারিয়ে যাওয়া সব মাছকে এখন আমরা নতুন করে লাইফ জিঙ্কড ব্যাংক করেছি। যে কোনো দেশের উন্নয়নে প্রথম ভিত্তিটা আসে কৃষি থেকে। কৃষির উন্নয়ন থেকে অন্যান্য সেক্টরের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন হয়ে থাকে। ৬০-৭০ ভাগ মানুষের, বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা এটি কৃষির সাথে সম্পৃক্ত। অনুষ্ঠানে ফুল ফসলের স্বপ্নবোনা আসল নায়কদের একে একে পদক তুলে দেন অতিথিরা। ধানের বিভিন্ন জাত উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে গাজীপুর ধান গবেষণা কেন্দ্র। সেরা কৃষি উদ্যোগে পদক পেয়েছে ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ CCDB। সেরা কৃষক হয়েছেন বান্দরবনের তো ওমরো। সেরা কৃষানীর পদক গেছে কক্সবাজারের লাকি শর্মার ঝুলিতে। গরু ছাগল মহিষ পালন করে সেরা খামারি হয়েছেন ফরিদপুরের সাবিনা ইয়াসমিন। সিলেটের ইমরান হোসেন হয়েছেন সেরা পোল্ট্রি খামারি, আর সেরা মৎস্য খামারি হয়েছেন চাঁদপুরের সোহেল ব্যাপারী। সাতক্ষীরার শেখ আব্দুল জলিল হয়েছেন সেরা উদ্যান চাষী, আর সেরা কৃষি উদ্যোক্তা হয়েছেন সাতক্ষীরার সাইফুল্লাহ গাজী। মালটা বাগান, পাশাপাশি বেগুন চাষ, রসুন চাষ। অনুষ্ঠানে পদক প্রদানের ফাঁকে ফাঁকে গ্রাম বাংলার কৃষিকে উপজীব্য করে গান ও নৃত্য পরিবেশিত হয়েছে। খান আলামিন, RTV, ঢাকা। শ্লীলতাহানির বিচার না পেয়ে সাতক্ষীরায় 2 শিশু সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গেল রাতে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে শিশু মাহফুজুর ও মোহনাকে শ্বাসরোধে হত্যা করেন মাহফুজা খাতুন। পরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায় শিমুল হোসেনের স্ত্রী মাহফুজাকে প্রতিবেশী হৃদয় হোসেন শ্লীলতাহানি করে। ওই গৃহবধূ লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের কাছে বিচার চেয়েও পাননি। পরে অপমান সহ্য করতে না পেরে সন্তানদের নিয়ে মারা যান বলে ধারণা এলাকাবাসীর। এদিকে কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দ্বন্দ্বে 2 পক্ষের সংঘর্ষে 2 তরুণ মারা গেছে। এতে আহত হয়েছে আরও 20 জন। গেল রাতে জেলার দেবিদ্বার উপজেলার আবদুল্লাপুরে এ ঘটনা ঘটে। স্কুল শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে সারা দেশে বাংলা ও ইংরেজি মাধ্যমে 20,000 কপি গ্রাফিক নভেল মুজিব বিতরণ করবে বিকাশ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, বঙ্গবন্ধু অন্তরীণ থাকার সময় তার লেখা স্মৃতিকথা আমাদের জন্য এক ঐতিহাসিক দলিল। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবিলম্বে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন প্রকাশিত গ্রাফিক নভেল মুজিব বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলোতে বিতরণ করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। আর এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।